রমজানে উপবাস করার মাধ্যমে আমরা গরম থেকে মানুষের সারা বছর অনাহারে থাকার কষ্টটা কিছুটা হলেও বুঝতে পারি, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে প্রতি বছর রমজান আসলে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, তাদের এই কষ্টটা করছে দ্বিগুণ। এখন জিনিসের দাম বেশি, এটি নিয়ে আমার খাওয়ার কষ্ট না। আমরা কম করে খাই বাচ্চার জন্য রাখি দিই, বাচ্চা কাচ্চার খরচের টাকা দেওয়া লাগে, জন্য খাবার খরচ কম করা লাগে। যেখানে মধ্যপ্রাচ্যের সব দেশে রমজান আসলে সব কিছুর দাম কমে, সেখানে 90% মুসলিমের দেশে রমজানের সময় সব কিছুর দাম বৃদ্ধি, যাতে হিসেবে আমাদের জন্য লজ্জাজনক। শুধু কি মধ্যপ্রাচ্য, ইউরোপের অনেক দেশেও রমজান আসলে জিনিসপত্রের দাম কমানো হয়। এখন প্রশ্ন, কিভাবে হয় এই দ্রব্যমূল্যের সিন্ডিকেট? এই সিন্ডিকেটগুলো বিভিন্ন পর্যায়ে হয়ে থাকে, যেমন উৎপাদন পর্যায়ে সিন্ডিকেট। যেমন কিছু প্রভাবশালী কৃষক একত্রিত হয় কোনো একটি নির্দিষ্ট দ্রব্যর দাম বাড়াতে পারে। তারা একটি নির্দিষ্ট পরিমাণ পণ্য উৎপাদন করে এবং বাজার সরবরাহ কমিয়ে দেয়, যার ফলে দ্রব্যর দাম বেড়ে যায়। তারপর পাইকারি বাজারে সিন্ডিকেট। পাইকারি বাজারে কিছু ব্যবসায়ী জোটবদ্ধ হয়ে পণ্য কিনে নেয় এবং তা গুদামজাত করে রাখে। এরপর তারা বাজারে কৃত্রিম সংকট তৈরি করে এবং বেশি দামে বিক্রি করে। 3. পরিবহন পর্যায়ে সিন্ডিকেট। পরিবহন শ্রমিকদের একটি দল একত্রিত হয়ে পণ্য পরিবহনের খরচ বাড়িয়ে দিতে পারে। তারা অন্য পরিবহন কর্মীদের কাজ করতে বাধা দেয় বা ধর্মঘট করে, যার ফলে পণ্য সরবরাহ কমে যায় এবং দাম বেড়ে যায়। আমদানিকারকদের সিন্ডিকেট। কিছু আমদানিকারক একত্রিত হয়ে বিদেশ থেকে পণ্য আমদানি করে এবং বাজারে সরবরাহ কমিয়ে দেয়। এর ফলে দাম বেড়ে যায় এবং তারা লাভবান হয়। রাজনৈতিক প্রভাব। অনেক সময় রাজনৈতিক নেতা বা প্রভাবশালী ব্যক্তিগণ এই ধরনের সিন্ডিকেটের সাথে জড়িত থাকে। এর ফলে এই সিন্ডিকেটগুলো আরও শক্তিশালী হয়ে ওঠে। এছাড়া খুচরা বাজারে অনেক সময় এই ধরনের সিন্ডিকেট হয়ে থাকে। পরিশেষে এর সমাধান নিয়ে আমি একটা কথা বলবো, এটি জেনজেটের বাংলাদেশ। আমরা চাইলে এই ধরনের সমস্যার সমাধান করতে পারি। সরকার কর্তৃক এবছর দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল থাকবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। আশা করি এর প্রয়োগও বাজারে দেখা যাবে।